আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা যখন আমরা চার্জে লাগাই, চার্জে লাগানোর পর এখানে চার্জিং এর পার্সেন্টেজ ওঠে না। প্রথমত এইরকম একটা লগো আসে এবং তারপর হচ্ছে এখানে একটা ইরর আসবে, এই যে ইরর। হ্যাঁ, এখন আমরা ফোনটা একটু চালু করে দেখি। আরেকটা সমস্যা আছে এখানে, সমস্যাটা মূলত হচ্ছে কয়েক রকম। আমরা এখন ফোনটা অন করার ট্রাই করি, ফোনে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আছে। এখানে আমি ফোনটার এই যে পাওয়ারের লাইনগুলো শর্ট করে চালু করার ট্রাই করতেছি, বাট চালু হচ্ছে না। ঠিক আছে, এখন আমি চার্জে লাগাইয়া হচ্ছে এখানে পাওয়ার প্রেস করি। চার্জে লাগানো অবস্থায় ফোনটা অন হয়, কিন্তু চার্জে লাগানো ছাড়া এমনিতে পাওয়ার প্রেস করলে ফোনটা অন হচ্ছে না। ঠিক আছে, আর মূলত কি প্রবলেম, চার্জে লাগাইলে চার্জিং এর কোনো পার্সেন্টেজ আসে না, একটা লাল কালার ইরর আসে। তাহলে এই হচ্ছে সমস্যা। এবং চালু করার পর এক্স্যাক্টলি কি একটা মেসেজ আসবে, যে কোনো একটা মেসেজে কি লেখা আসে ওটা একটু আমরা দেখবো। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে চার্জিং হ্যাজ বিন স্টপড, চার্জিং টেম্পারেচার ইজ টু লো, চার্জিং টেম্পারেচার ইজ টু হাই, এইরকম মেসেজ আসে। যদি ইরর আসে তাহলে হচ্ছে এটা ডিভাইডার সার্কিটের সমস্যা। ঠিক আছে, তো এখন আমরা ডিভাইডার সার্কিট সম্পর্কে স্টাডি করব। হচ্ছে কি আমাদের ডিভাইডার সার্কিট সম্পর্কে আগে জানতে হবে, যে ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে, কোন জায়গায় কত ভোল্টেজ আসে, কিভাবে আমরা এখানে হট টেস্টিং করব, কুল টেস্টিং করব এবং কম্পোনেন্ট মাপবো, এভরিথিং সব ধরনের মাপামাপি এখানে দরকার। এবং হচ্ছে ডায়াগ্রামটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। এই হচ্ছে পাওয়ার আইসি এবং এটা হচ্ছে সিপিইউ আইসি। তো পাওয়ার আইসি থেকে লাইনটা প্রথমে একটা লাইন আসে, যে লাইনটা এই জায়গায় ইনপুট হয়। কোথায় হয়? এই কানেক্টর থেকে লজিক র্যাবন দিয়া হচ্ছে লজিকের মধ্যে যায়, নিচে এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে মেইন বোর্ড। তো এখানে আসার পর লাইনটা নিচে আসার পর একটা রেজিস্টরে যায়, রেজিস্টরে যাওয়ার পর এখানে রেজিস্টরটা এই পাশ থেকে এই পাশে সিরিজ হইয়া এখানে আরেকটা রেজিস্টরের সাথে সম্পৃক্ত হয়, এটা হচ্ছে টিএইচ, থার্মাল রেজিস্টর। টিএইচ মানে কি, ডায়াগ্রামের মধ্যে যদি টিএইচ লেখা থাকে ওটা থার্মাল রেজিস্টর। টিএইচ 70 থেকে 100 কে, ঠিক আছে, 70 থেকে 100 কিলো রেজিস্টর। এটা টিএইচ মানে কি, থার্মাল রেজিস্টর। ওকে, তো 70 থেকে 100 কিলো রেজিস্টর থাকতে পারে। এবং আচ্ছা, এখানে নর্মাল যে রেজিস্টর আছে, নর্মাল রেজিস্টর যেটা, এটাও 70 থেকে 100 কিলো হইতে পারে এখানে, বা কম হইতে পারে, অনেক সময় একটু কম থাকতে পারে, 50 বা 20-30ও থাকতে পারে। ঠিক আছে, আবার এই পাশেও 70 থেকে 100 কিলো থাকে সাধারণত, একটু 19-20 হইতে পারে। তারপর এখানে আর একটা ক্যাপাসিটার সম্পৃক্ত আছে এবং এখানে এই দুইটা রেজিস্টরের কারণে এখানে 1.8 ভোল্টেজ থাকে। এই 1.8 ভোল্টেজটা এই পাশ থেকে এই পাশে সিরিজ হইলে এবং এই রেজিস্টরের কারণে এখানে এই ভোল্টেজটা হয় হচ্ছে 0.6 থেকে 0.9 হয়ে যায়। তাহলে আমাদের 1.8টা এখান থেকে ঢোকার পর রেজিস্টরের কারণে বাধাগ্রস্ত হইয়া এখানে 0.6 থেকে 0.9 এ কনভার্ট হয়। হওয়ার পরে লাইনটা কোথায় যায়? সিপিইউতে। সিপিইউ যখন দেখবে যে 0.6 থেকে 0.9 ভোল্টেজের ব্যতিক্রম কিছু আছে, যেমন এখানে যদি সিপিইউতে 0.6 এর জায়গায় 0.5 ভোল্টেজ সাপ্লাই দেয়, তাহলে টেম্পারেচার সমস্যা দিবে, ফোনের মধ্যে ইরর সমস্যা দিবে চার্জিং। আবার যদি 0.9 ভোল্টেজের উপরে যদি এখানে সাপ্লাই হয় তাহলেও ইরর সমস্যা দিবে। আবার যদি এমন হয় যে কোনো ভোল্টেজই দেয় না, তাহলেও ইরর সমস্যা। এখন অনেকে দেখা গেল কি লজিক চেঞ্জ করার পর ফোন ওকে হয়ে যায়, অনেকের র্যাবন চেঞ্জ করার পর ওকে হয়ে যায় নাকি। এইভাবে হচ্ছে মুখস্থ বিদ্যা কাজ, ওইভাবে করা যাবে না, মেইন হচ্ছে ডায়াগ্রাম বুঝতে হবে। তাইলে এখানে যদি এমন হয় যে পাওয়ার আইসি থেকে বলটা মিসিং, তখন আপনি যতই লজিক চেঞ্জ করেন, র্যাবন চেঞ্জ করেন, কোনো কাজ হবে না। আচ্ছা, র্যাবন চেঞ্জ করার পরে যে ওকে হয়ে যায়, কিছু ফোন আছে যেগুলা র্যাবন চেঞ্জ করার পর হয়ে যায়। কেন হয়? নিচের সেকশনের সমস্যা থাকে, তাই না, র্যাবনের সমস্যা থাকে। দেখা গেল আপনার এই লাইনটা যাওয়ার পথে মাঝখান দিয়ে কাটা, এই লাইনটা মাঝখানটা কি কেটে গেছে, তখন কিন্তু পাওয়ার আইসি থেকে লাইনটা এই পাশে আসতেও পারবে না, 1.8 ভোল্ট আসতেও পারবে না, এই পাশে 0.6 থেকে 0.9 সাপ্লাই দিতেও পারবে না। সাপ্লাই হওয়ার পরে সিপিইউতে যাইতেও পারবে না। আবার এমনও হইতে পারে যে পাওয়ার আইসির ভোল্টেজটা ঠিকঠাক মতো আসছে, কিন্তু ভোল্টেজটা এই পাশে 0.6 থেকে 0.9ও সাপ্লাই হয়েছে, হওয়ার পরে লাইনটা এখান থেকে এখানে যায় না। কেন জানি? র্যাবনের সমস্যা। র্যাবনের যদি সমস্যা হয়, 0.6 থেকে 0.9 যদি এখানে সাপ্লাই না দিতে পারে, টেম্পারেচার সমস্যা থাকবে না? না থাকবে। আবার এমন হইতে পারে যে আপনার লজিকও ভালো, র্যাবনও ভালো, সবই ভালো, অরিজিনাল লজিক লাগিয়ে দেখছেন, মার্কেটের লজিকের কোনো গ্যারান্টি নেই। অরিজিনাল লজিক লাগিয়ে দেখছেন, কাজ হয় নাই, র্যাবন চেঞ্জ করছেন, কাজ হয় নাই, কি থেকে সমস্যা?
দেখা গেল এখানে এমন হইতে পারে যে পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা এই থেকে এই পর্যন্ত আসেই নেই, আবার এমন হইতে পারে যে আসছে, এইখানেও আসছে, এই রেজিস্টরও ঠিক আছে, থার্মাল রেজিস্টরও ঠিক আছে, ক্যাপাসিটারও ঠিক আছে, ঠিক থাকার পরে লাইনটা এই পাশেও গেছে, বাট এইখান থেকে সিপিইউতে যায় না। বুঝতে পারছেন? এখন এই যে কাজগুলা, এগুলা আপনাকে শিখার জন্য, যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, শিখার জন্য কি কি কাজ শিখতে হবে? কুল, হট, কম্পোনেন্ট, তারপর হচ্ছে ট্র্যাক নাকি ট্র্যাকিং টেস্ট। এই কুল টেস্টিং, হট টেস্টিং, কম্পোনেন্ট টেস্ট, ট্র্যাকিং টেস্ট, এই 4 ধরনের টেস্টিং গুলা ভালোভাবে প্রপারলি জানতে হবে। কম্পোনেন্ট টেস্ট বলতে কি, আমরা যখন এখানে ভোল্টেজটা মাপবো, এই জায়গার মধ্যে 0.8 ভোল্টেজ থাকতে হবে, মাসবি থাকার পরে আবার রেজিস্টরটা মাপবেন, এই ক্যাপাসিটরটা মাপবেন, এই রেজিস্টরটা মাপবেন, থার্মাল রেজিস্টর। যদি এমন হয় যে থার্মাল রেজিস্টরটা নষ্ট, এটা মিসিং হয়ে গেছে, তখন এই জায়গা থেকে 1.8 ভোল্টেজটা এই পাশে 0.6 থেকে 0.9 সাপ্লাই দিবে না, তখন বেশি দিবে, কারণ বাধা শক্তি কম। দুইটা রেজিস্টর থাকলে বাধা শক্তি বেশি থাকার কারণে 0.6 থেকে 0.9 থাকবে, আর যেহেতু বাধা শক্তি নাই, এর মানে কি এখানে বেশি থাকবে। এরকম হইতে পারে 1.2 থাকতে পারে, আর 1.2 থাকলে সিপিইউ যখন 1.2 পাইবে তখন কি বলবে? টেম্পারেচার লো বা হাই সমস্যা দিবে, হাই যেহেতু হ্যাঁ। আচ্ছা, যদি এমন হয় এই রেজিস্টরটাই নষ্ট, এখানে 1.8 ভোল্টেজ আসছে, তাহলে কি হবে? এই রেজিস্টর নষ্ট হলে এই পাশে কোনো ভোল্টেজই আসবে না, এই থেকে এই পাশে কোনো ভোল্টেজ জেনারেট হবে না। আবার এমন হইতে পারে যে ক্যাপাসিটার শর্ট, এখানে 1.8 ঠিক আছে, রেজিস্টর ওকে আছে, থার্মাল রেজিস্টর ওকে আছে, বাট এখানে ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, যার কারণে লাইনটা কি ব্লক। লাইন ব্লক হলে এখানে 0.6 থেকে 0.9 সাপ্লাই দিবে না, আর না দিলে সিপিইউ লাইন পাবে না। তাহলে এই যে সমস্যা, এই সমস্যা আমাদের কি কি জায়গা থেকে আসতে পারে? নাম্বার 1, আমাদের যে কোনো জায়গা থেকে লাইন নষ্ট হইতে পারে, এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রেজিস্টর, থার্মাল রেজিস্টর এবং ক্যাপাসিটার, এই তিনটার মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হইতে পারে, বা অন্যান্য কোনো যদি কম্পোনেন্ট আরো থাকে, ওগুলা কি মিসিং হইতে পারে বা শর্ট হইতে পারে। এমন হইতে পারে যে সিপিইউর ভিতর থেকে বলটা মিসিং হয়ে গেছে, তখন আমাদের সিপিইউটা রিভল করতে হতে পারে। অথবা পাওয়ার আইসি থেকে সাপ্লাই এখানে 1.8 দেয় নাই, তখন আমাদের পাওয়ার আইসি রিভল করতে হতে পারে। এই জন্য এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো দেখার পরে হচ্ছে সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবো। তো চলেন প্র্যাকটিক্যাল ভাবে দেখে আসি। আচ্ছা, এখানে আমরা মাল্টিমিটারের মধ্যে হচ্ছে 20 এ রাখি বা 200 রাখি ভোল্টেজ মাপার জন্য। রাখার পর এখন হচ্ছে এখানে আমরা ফোনটা চার্জে লাগানো অবস্থায় আছে, আমাদের এখানে চার্জে লাগানো অবস্থায়, যেহেতু আমরা হট টেস্টিং করবো অবশ্যই চার্জে লাগাতে হবে। তো তারপর হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে যে ডিভাইডার সার্কিট কোনটা। তো এখানে ডিভাইডার সার্কিট হচ্ছে, যেহেতু এখানে আমরা ডায়াগ্রামের মধ্যে দেখেছিলাম যে একটা রেজিস্টর, একটা থার্মাল রেজিস্টর এবং আরেকটা ক্যাপাসিটর থাকে, জি ঠিক আছে, তিনটা যদি একসাথে থাকে তাহলে ওইটাই হচ্ছে কি ডিভাইডার সার্কিট। এখানে আমরা প্রথমে একটু ফাইন্ড আউট করি যে আমাদের এটা এক্স্যাক্টলি এটা কি থার্মাল রেজিস্টর কি নাকি। এটা আমি দুই পাশে ধরার পর যদি এখানে মান আসে, একটু মাল্টিমিটারে এখানে ধরলাম, মাল্টিমিটারের মান আসছে কত? 30, মানে 30 কিলো নাকি। এবার তো যেহেতু এটা 30 কিলো আছে, এর মানে এটা কি আমাদের থার্মাল রেজিস্টর, নরমাল রেজিস্টর এবং মাঝখানে ক্যাপাসিটর থাকলে ওইটা হচ্ছে ডিভাইডার সার্কিট। ওকে, তো এখন আমি প্রথমে এখানকার কম্পোনেন্ট গুলো চেক করব, ঠিক আছে। তো আমি মাঝখানে যে ক্যাপাসিটর আছে এটা আমি এখান থেকে আমি বাজার মোডে চেক করি, বাজার মোডে রাখলাম। রাখার পর এখানে আমি মাপতেছি, দুই পাশে কোনো বি পাশে নেই, এর মানে ক্যাপাসিটর ভালো আছে। তারপর আমি এখান থেকে 200 কিলোতে রাখলাম, রেজিস্টরের 200 কিলোতে রাখার পর তারপর হচ্ছে এখানে আমরা মাপবো। এখানে মাপলাম কত আসছে? 65 নাকি। এখন এই জায়গার মধ্যে দেখা গেল অনেক সময় মানে বোর্ডটার কারণে অনেক সময় কি হয়, মান চেঞ্জ হতে পারে। রেজিস্টরটা হচ্ছে বোর্ডের মধ্যে লাগানো অবস্থায় আছে, যার কারণে মানটা কি হয়, যে যেটা 50 কিলো থাকে সেটা 30 কিলো দেখাইছে। কেন দেখাইতেছে? আশেপাশের অন্যান্য কম্পোনেন্টের কারণে। তো এখানে যেহেতু আমরা রেজিস্টর মাপছি, এটার মধ্যে 35 পাওয়া গেছে এবং এটার মধ্যে হচ্ছে 30 পাওয়া গেছে, তাহলে দুটোটা ওকে আছে। এবার আমরা হট টেস্টিং করি। এবার হচ্ছে এখানে আমরা 20 এ রাখলাম মাল্টিমিটার, ভোল্টেজ মাপার জন্য ডিসি ভোল্টেজ। এবার উপরে তাকাই, এখানে আমি একটা লাইন গ্রাউন্ডে রাখার পর প্রথমে আমি এই রেজিস্টরটা মাপবো, ঠিক আছে। আগে দেখি যে লাইন কোনটা কি। যেহেতু এই যে রেজিস্টরের কিনারের যে লাইনটা, ঠিক আছে, এটা অবশ্যই 1.8 ভোল্টেজের লাইন।
এবং 1.8 ভোল্টেজের লাইনটা এই পাশ থেকে এই পাশে সিরিজ হওয়ার পর এই লাইনের সাথে আমাদের এই কয়েলের সাথে অবশ্যই সম্পৃক্ত থাকার কথা। এবং এই লাইনের মধ্যে মানে রেজিস্টরের মধ্যে এখানে আমরা 0.6 থেকে 0.9 ভোল্টেজ পাবো। যদি আমরা কম পাই অথবা বেশি পাই অথবা কোনো কিছু যদি না পাই তাহলে কি সমস্যা। আমি এখন এই জায়গায় ভোল্টেজ মাপতেছি, এখানে প্রথম আমি এখানে দেখি যে 1.8 আমাদের ঠিক আছে, এখানে মাপলাম মাল্টিমিটারে, এখানে কোনো ধরনের ভোল্টেজ আসে না, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে কোনো ধরনের ভোল্টেজ আসে নাই, এর মানে আমাদের 1.8 ভোল্টেজের যে লাইনটা, এই লাইনটা আমাদের মিসিং হয়েছে। আচ্ছা, এই লাইনটা আমাদের মিসিং হয়েছে যেহেতু, এখান থেকে আমরা দেখি যে বাজার মোড়ে এদিকে কোথাও লাইনটা আছে কিনা, এখানে আছে কিনা, সম্পূর্ণ নাই, পাওয়া যায় না, এদিকে নাই নাকি, কোথাও যদি থাকতো তাহলে বিপাস। এখন এই লাইনটা গেছে কোথায়, এই লাইনটা এদিক গেছে, তারপর নিচের দিকে হচ্ছে এখানে ডুব দিছে। তো অপর পাড়ে আমরা দেখি ডুব দিয়ে কোথায় গেছে, যে এই লাইনটা নাকি, এখানে ডুব দিয়ে উঠছে, ওঠার পরে এটা আবার এখান থেকে এদিকে এসে এখানে আবার ডুব দিছে নাকি, ডুব দেওয়ার পর কোথায় আসছে, ডুব দেওয়ার পর আবার এখানে উঠছে, এখানে যেহেতু উঠছে এই লাইনটার সাথে দেখি যে এখন এইখানে কোনো সংযুক্ত আছে নাকি, একই লাইন বাট ডুব দেওয়ার কারণে মাঝখান দিয়ে মিসিং হইতে পারে। যদি এদিকে বিপ পাওয়া যায় মানে কি যে ওইখান থেকে এই পর্যন্ত মিসিং, বুঝেন নি? বুঝতে পারছি। এখানে দেখি যে আমাদের এটা হচ্ছে মূলত লাইন নাকি, পাওয়া গেছে। এই এটার সাথে আমরা এখন এখানকার সাথে এই জায়গায় একটা জাম্পার করব, তাহলে আমাদের মূলত 1.8 ভোল্টেজের লাইনটা আমাদের ঠিক হবে। এখন দেখি যে এখানে 1.8 ভোল্টেজ শো করে কিনা, ঠিক আছে। এখানে আমরা আবারও ডিসি ভোল্টেজে রাখলাম, এখন আমরা এখানে হট টেস্টিং করব যে এইবার এখানে 1.8 শো করে কিনা। দেখেন মিটারের মধ্যে আমাদের এখন 1.8 শো করতেছে, এই হচ্ছে মিটার, মিটারের মধ্যে কত শো করে, 1.8 শো করতেছে। তাহলে আমরা ডিভাইডার সার্কিটের প্রথম যে লাইনটা পাওয়ার আইসি থেকে যেটা আসছে এটা আমরা ওকে করছি। এখন দেখা যাক, এখন হচ্ছে মাঝখানে আমাদের রেজিস্টরের অপর পাশে 0.6 থেকে 0.9 ভোল্টেজ জেনারেট হয় কিনা সেটা এখন আমরা চেক করি। অপর পাশে কিন্তু কোনো ভোল্টেজ জেনারেট হচ্ছে না, এখানে আমাদের রেজিস্টরের প্রথম পাশে হচ্ছে 1.8 আছে, বাট দ্বিতীয় পাশে এখানে আমাদের কোনো ভোল্টেজ নেই। তো এর মানে কি রেজিস্টরের সমস্যা আছে, এখানে ক্যাপাসিটর কোনো শর্ট নাই, এখানে কয়েলও ভালো আছে, ঠিক আছে। কয়েলটা আমরা একটু মেপে দেখি, এখানে 30 কিলো আছে, রেজিস্টর এখানে কোনো মান আসতেছে না, ঠিক আছে। রেজিস্টর যেহেতু মান আসতেছে না, রেজিস্টর নষ্ট হয়ে গেছে, তাহলে রেজিস্টরটা আমরা চেঞ্জ করতে হবে নাকি। একটু আগে কিন্তু রেজিস্টর ভালো ছিল, বাট এখন মান দেখাচ্ছে না। রেজিস্টরটা আমরা এখানে উঠাইয়া এখানে আরেকটা রেজিস্টর বসাই দিব। সম্ভবত আমরা এখানে 50 কিলো থেকে 70 কিলো বা তার চাইতে কম বেশি 30 থেকে 70 কিলো পর্যন্ত এরকম কম বেশি এক একটা লাগাইয়া তারপরে এখানে এখন এখানে মাঝখানে আমরা মাপতেছি, এখানে 0.9 ভোল্টেজ পাচ্ছি। দেখেন এখানে 0.7 ভোল্ট আছে, মানে 0.6 থেকে 0.9 ভোল্টেজ আছে, মানে ওকে। এবার আমরা চেক করে দেখি যে চার্জ ঠিকভাবে হয় কিনা। এখানে চার্জিং শো করছে, এখন দেখি পার্সেন্টেজ দেখায় কিনা বা কোনো ইরর টিরর আসে কিনা। যে এখন কিন্তু আমাদের পার্সেন্টেজ ঠিকঠাক আছে, তাই না, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে ডিভাইডার সার্কিটের কাজ। আর ঠিক আছে, এটা খুব ভালোভাবে বুঝতে হবে কিভাবে হট টেস্টিং করতে হয়, কিভাবে কম্পোনেন্ট টেস্ট করতে হয় এবং কিভাবে লাইন ট্র্যাকিং করতে হয়। এখানে এই সমস্যার জন্য এই সবগুলো বিষয় আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। তাহলে দেখা গেল শুধুমাত্র এই সমস্যা না, বর্তমান আপডেট যত সমস্যা আছে সব ধরনের সমস্যা আমরা ক্লিয়ার করতে পারবো।